দেখেন, আমি নিজে খুব প্র্যাকটিসিং মুসলিম এরকম কিছু না, শুধুমাত্র ইসলামের মৌলিক বিষয়ের সাথে একমত হওয়ার কারণে দেখা যাচ্ছে আমি এখনো পর্যন্ত বৈষম্যের শিকার হচ্ছি। কেন? শুধুমাত্র ইসলামের জন্য। আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ, আমরা আমাদের মতাদর্শন উপস্থাপনা করতে পারিনি, আমাদের পজিশনটা আমরা শক্তভাবে ধরতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমাদের সফলতাও আছে, আমরা অনেক দিক দিয়ে অনৈতিক জিনিসপত্র আমরা থামিয়ে দিতে সফল হয়েছি। এবং এখন যে বিষয়গুলো আসছে সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যেই বিষয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে চিন্তিত সেটা হচ্ছে ইউএন মানবাধিকারের অফিস। শেখ হাসিনা যখন ছিলেন তখন উনি যে আয়নাঘর বানালো, আমাদেরকে গুম করলো, খুন করলো, জেলে নিল, নির্যাতন করলো, টর্চার করলো, এগুলি ইনফরমেশন তাদের কাছে ছিল, কিন্তু তারা কিন্তু তখন কোনো কথা বলে নাই। ইনফ্যাক্ট এই জুলাইয়ের আন্দোলন চলাকালীন পর্যন্ত তাদের রিপোর্ট বাইর হয় নাই। যখন আওয়ামী লীগ পতন হলো তখনই হঠাৎ করে ইউএন এর রিপোর্ট আসলো। তো এত 15 বছর আপনারা তো নিজেরাই বললেন, আমরা বিভিন্ন সময় দেখলাম ইউকে, ইউএসএ সব জায়গায় আমাদের শেখ হাসিনার ভালো যেগুলি কাজ করেন সেগুলোর সুনামে ভরপুর, আর আমাদের যে গণহত্যা করে সেটার কোনো খোঁজ নাই। জুলাই আন্দোলনে আমরা কিসের জন্য গিয়েছি? এখন জুলাই আন্দোলনটা কি ছিল আসলে? আমরা সবাই সবার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এখানে সব ধরনের, সব দর্শনের মানুষরাই ছিল। আমরা ছিলাম, বামপন্থীরা ছিল, ডানপন্থীরা ছিল, মধ্যপন্থীরা ছিল, সবাই ছিল। কিন্তু জুলাই পরবর্তীতে আমরা দেখলাম যে মূলত যারা আমাদের মতো কিছুটা হলেও, দেখেন আমি নিজে খুব প্র্যাকটিসিং মুসলিম এরকম কিছু না, শুধুমাত্র ইসলামের মৌলিক বিষয়ের সাথে একমত হওয়ার কারণে দেখা যাচ্ছে আমি এখনো পর্যন্ত বৈষম্যের শিকার হচ্ছি। কেন? শুধুমাত্র ইসলামের জন্য। এই বৈষম্যর শিকার যে শুধু বামপন্থীদের থেকে হচ্ছে সেরকম না, সবার থেকেই হচ্ছে। মনে হচ্ছে যে সাহাবীদের সময় যেরকম ইসলামের পক্ষে গেলে সব ধরনের সমস্যা হয়, দাজ্জালের পক্ষে গেলে কোনো সমস্যা নাই, জীবনটা সুন্দর, এরকমই আর কি। আলহামদুলিল্লাহ এখন আমি একটা ইউনিভার্সিটি জব করছি, কিন্তু একটা জব, একটা চাকরি আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমার পাওয়া যে ডিফিকাল্টটা ছিল, এটা কি হওয়ার কথা ছিল? ছিল না। কিন্তু এটাই বাস্তবতা যে ইসলামপন্থী বা ইসলামের পক্ষে বা কনজারভেটিভ ভ্যালুস ধরে রাখার জন্য মানে আমাদের এখনো প্রচুর পরিমাণ সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা জানি এর আগের আমলে একজন একটা হাদিস বলার কারণে ইউনিভার্সিটি থেকে চাকরি চলে গিয়েছিল, তো এখন যে তার পরিবর্তন হয়েছে তা কিন্তু না। এই পরিবর্তন না হওয়ার কারণে এখন আমরা সবাই শত্রুদেরকে দোষ দেই, কিন্তু এটা তো আমাদেরও দোষ, আমাদেরও তো ব্যর্থতা। আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ, আমরা আমাদের মতাদর্শন উপস্থাপনা করতে পারিনি, আমাদের পজিশনটা আমরা শক্তভাবে ধরতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমাদের সফলতাও আছে, আমরা অনেক দিক দিয়ে অনৈতিক জিনিসপত্র আমরা থামিয়ে দিতে সফল হয়েছি। এবং এখন যে বিষয়গুলো আসছে সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যেই বিষয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে চিন্তিত সেটা হচ্ছে ইউএন মানবাধিকারের অফিস। আচ্ছা, আমরা এতটা দিন এই নির্যাতিত হলাম। আমি নিজে 5ই মে 2013 সালে গুলির সামনে আমার দৌড়ানো হয়েছে। আমি নিজে 2013 সালে একটা লাশের পিছে শুয়েছিলাম, মানে জিনিসটা এরকম ছিল, লাশটা পড়েছিল, লাশকে আমি হেলান দিয়ে লাশের উপরে বসেছিলাম। এরকম একটা সিচুয়েশন গেলাম। আমার ইউএন এর, তখন আমি ইয়াং ছিলাম, মানে আমি খুব মানবাধিকারকে বিশ্বাস করতাম, ইউএন কে বিশ্বাস করতাম। আমি মনে করতাম যে এত বড় গণহত্যা করার পরে নিশ্চয়ই ইউএন কিছু বলবে, নিশ্চয়ই মানবাধিকার সংস্থাগুলো কিছু করবে। কিন্তু কেউ কিন্তু আমাদের কথা বলে নাই। কেন বলে নাই? বিকজ উই আর মুসলিম। আমরা বললে কিছু যায় আসে না। একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা, মানে আই এম প্যারাফ্রেজিং, এক্সাক্ট হাদিসটা মনে নাই, বাট জিনিসটা এরকম যে কাবা শরীফের থেকে মুসলমানের রক্ত পবিত্র বা ভ্যালু বেশি। তো সেখানে আমরা মূল্যে কারো কিছু যায় আসে না। এর একটা কারণ হচ্ছে আমাদের কিছু হলে আমাদের নিজেরাই যায় আসে না। আমরা এখন উম্মা কেন্দ্রিক না, আমরা এখন দল কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, ওস্তাদ কেন্দ্রিক। হ্যাঁ, কিন্তু আমার মতাদর্শের সাথে যেই মুসলমান সবচেয়ে বিরোধী, সেও যে আমার উম্মার একজন অংশ, সেও যে আমার পার্ট, এটা আমরা এখনো মানতে পারিনি। আমাদের মধ্যে যে সবচেয়ে গুনাহগার, যে হিরোইনচি, যে মদখোর, আরো যত অপরাধ করে, কিন্তু সে যদি মুসলিম হয়ে থাকে সে আমার উম্মার অংশ। তার জন্য তার যদি অসম্মান হয় তার শাস্তি আমরা দিব, কিন্তু তার যদি কিছু হয় গোটা উম্মার দাঁড়ানো উচিত। কারণ আমরা সবাই উম্মা একটা সিঙ্গেল অর্গানিজম, আমরা আলাদা কেউ না। এই জিনিসটা আমরা এখনো বুঝতে পারি না। এই জন্য আমরা এখনো অনেক সমস্যার মধ্যে দিয়ে সমস্যা পার করছি। তো মূল কথা হচ্ছে যে এই মানবাধিকার অফিস এসে আমাদেরকে মানবাধিকার শিখাবে, যেখানে তারা কি সংস্থা, শেখ হাসিনা যখন ছিলেন তখন উনি যে আয়নাঘর বানালো, আমাদেরকে গুম করলো, খুন করলো, জেলে নিল, নির্যাতন করলো, টর্চার করলো, এগুলি ইনফরমেশন তাদের কাছে ছিল, কিন্তু তারা কিন্তু তখন কোনো কথা বলে নাই। ইনফ্যাক্ট এই জুলাইয়ের আন্দোলন চলাকালীন পর্যন্ত তাদের রিপোর্ট বাইর হয় নাই।
যখন আওয়ামী লীগ পতন হলো তখনই হঠাৎ করে ইউএন এর রিপোর্ট আসলো। তো এত 15 বছর আপনারা তো নিজেরাই বললেন, আমরা বিভিন্ন সময় দেখলাম ইউকে ইউএসএ সব জায়গায় আমাদের শেখ হাসিনার ভালো যেগুলি কাজ করেন সেগুলোর সুনামে ভরপুর, আর আমাদের যে গণহত্যা করে সেটার কোনো খোঁজ নাই। তো যার কারণে এই ইউএন অফিসে সে কি করবে, কার আদর্শ সে স্ট্যাবলিশ করবে, সে আমাকে কি মানবাধিকার শিখাবে? সে নিজে মানবাধিকার বুঝে? মানবাধিকার কোত্থেকে আসে, এটা কি খাওয়া যায় না কোথা থেকে আসে সেটা তো সে নিজেই জানে না। মাকাও মুতুয়া একজন ছিলেন, উনি হচ্ছেন আমেরিকান একজন আইনজ্ঞ, এমন জাজ হওয়ার কথা ছিল। তো উনি একটা বই লিখেছেন, সেখানে তিনি লিখেছেন যে মানবাধিকার হচ্ছে পশ্চিমাদের আধিপত্য বিস্তারের একটা হাতিয়ার। তারা আপনাকে এখানে এখানে বিভিন্নভাবে এনজিও এবং আদার্স, এটা আমার কথা না, বাই দ্য ওয়ে, আপনার মনে করেন না আমি নিজের মন গড়া কথা বলছি, আমেরিকার মাকাও মুতুয়া ওনার বইয়ে লেখা, যে তারা এই মানবাধিকার দিয়ে তাদের নৈতিকতা, তাদের আদর্শ এবং তাদের বিকৃত চিন্তাধারা আমাদের এখানে স্ট্যাবলিশ করে, তাদের আধিপত্য বিস্তার করে। আমরা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো না যদি তাদের অফিস দিয়ে তারা আমাদেরকে মানবাধিকার শেখায়। তা এখন পর্যন্ত যেখানে গণহত্যা চলছে, এখন পর্যন্ত আমার গাজার ভাই বোনেরা না খেয়ে মারা যাচ্ছে, সেখানে তারা এই পর্যন্ত বলতে পারে নাই যে এটা ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, পরিষ্কার সুস্পষ্ট ভাবে বলতে পারে নাই। তারা বলে, তারা এইভাবে ওয়ার্ড হচ্ছে হতে পারে। কিন্তু আমরা যদি এই কাজটা করতাম, যদি ধরেন বাংলাদেশ করতো, মায়ানমারের সাথে 50,000 নারী পুরুষ মেরে ফেলতো, তাইলে আমরা কিন্তু তখন আবার তাদের একটু গণহত্যাকারী আমাদেরকে বলতে কোনো সমস্যা হতো না। তো এই জন্য এখন এই মানবাধিকার অফিস, এটা আমাদের জন্য অবশ্যই ভালো না, এবং এটার এই বিষয় নিয়ে আমাদের আসলে চিন্তা করতে হবে, এবং আমাদের এই বিষয় নিয়ে আরো আমাদের জনগণকে বোঝাতে হবে যে মানবাধিকার তাদের থেকে আমরা মানবাধিকার শিখবো না, তারা আমাদের কাছ থেকে মানবাধিকার শিখবে।